ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এরকমও হয়েছে, মাসের পর মাস বসে আছি, একটা স্ট্রাগল, দীর্ঘদিনের স্ট্রাগল। একটা টাইমে আমার সত্যি মনে হতো আমি পারবো তো। খারাপ লাগাগুলো হচ্ছে গিয়ে এডিটে চপ হয়ে যাওয়াটা। তো আমি দেখেছি যে অনেক সময় না কম্পিটিশনটা একটা খুব খুব খারাপ দিকে চলে যায়। কখনো ওরা এটা বলেনি এমন না যে এবার সব কিছু ছেড়ে চাকরি কর, বিরাট বড়লোক ফ্যামিলি থেকে বিলং করি না। আমার জীবন, আমার সম্পর্ক, আমার পরিবার, আমার সব কিছু মানে যাতে এক সুতোয় বাঁধা থাকে আমি সেটুকু চেষ্টা করি। এদেরকে আমি হারাতে চাই না। আঁকড়ে ধরে রাখার একটা কি বলবো একটা প্রবণতা আছে সেই একটা সম্পর্কে থাকা। নিজের সত্তা না লুজ করে একটা সম্পর্কে টিকে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সত্যমের প্রেম সম্পর্ক পুরোটাই তার মানে বাস্তব জীবনের সাথে কানেক্টেড। হয়ে তো যাক, তারপর বাকিটা একসাথে করে নেবো আমরা। পরিবার হচ্ছে গিয়ে প্রোডাকশন, ডিরেক্টর সব ওরা, আমরা হচ্ছে গিয়ে অভিনেতা। ওখানে আমাদের কল টাইম দেয় যে ৭টায় লগ্ন, গিয়ে বসে পড়ো, আমরা গিয়ে বসে পড়ি। নতুন বছর, সঙ্গে নতুন আরও অনেকগুলো কাজ, নতুন নতুন অনেক প্রমোশন, এবং এই নতুনের আরও একটা ধাপ আছে, নতুন জীবন শুরু করা। সত্যমদা রয়েছে প্রচুর ব্যস্ত এই জানুয়ারি মাস জুড়ে, তাই তো? মারাত্মক ব্যস্ততা চলছে। না সত্যি মানে এই কাজকর্ম তো মোটামুটি শেষ করে এনেছি, কিন্তু এই প্রমোশনটা একটা মানে সত্যি এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একটা কাজ করার পর। তো এটার জন্য একদমই কম সময় পাচ্ছি আর কি। তাই জন্য একটু খারাপও লাগছে নিজের জন্য, কারণ এত মন দিয়ে একটা কাজ করলাম, সেটা ঠিকভাবে প্রমোট না করলে মানুষ দেখবে কেন। তো না, ফাইনালি পেয়েছি একটু সময়, কিন্তু ব্যস্ততা আছে, কিন্তু সময়টা বার করা দরকার ছিল আমার নিজের জন্য আর কি। একদম, মানে এই সময়টা বার করাটা খুব ডিফিকাল্টও ছিল। মানে বাড়িতে এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে, সদ্য বিয়ে করতে চলেছ, জাস্ট কয়েকটা মুহূর্তের অপেক্ষার। তো বাড়ির সিচুয়েশনটা কতটা ব্যস্ততা সেখানে? মারাত্মক ব্যস্ততা। মানে এই যে আমি এখানে বসে আছি এখন, বাড়িতে হয়তো এসি লাগানো হচ্ছে বা কিছু একটা লাইট লাগানো হচ্ছে বা প্যান্ডেলের লোক এসছে, মানে কিছু একটা হচ্ছে বাড়িতে। তো ঠিক আছে, বাড়িতে লোকজন আছে, অসুবিধা নেই, মানে আমার এই সময়টা মানে দেওয়াটা আমার কাম্য। কিন্তু হ্যাঁ, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কোথাও চলছে যে কি হচ্ছে, মানে নিজে আমার মানে সব কিছুই মানে নিজে তদারকি না করলে আমার ঠিক শান্তি হয় না জীবনে। তো সেইটা একটা টেনশন চলছে। তবে আমি জানি বাড়িতে বাবা আছে, দাদা থাকবে, তো ঠিক আছে, হয়ে যাবে। সোলার টোপরের চাপটা কি অনুভব করতে পারছো? এখনো অবধি না, এখনো অবধি ওই মাইন্ডসেটেই ঢুকতে পারিনি, কারণ এত কাজের চাপ যাচ্ছে এমনিতেই, মানে বিয়ের কাজ, এবং বিভিন্ন লোক ফোন করছে মানে মানে ছবির জন্য, সিরিজের জন্য, তাদের সাথে কথা বলতে হচ্ছে। মানে সব কিছু তো আর আমি ফেলে রাখতে পারবো না, তো কাজেই ওইগুলোও করতে হচ্ছে, বিভিন্ন মিটিংয়ে যেতে হচ্ছে। তো এইগুলো করতে করতেই মানে চলছে আর কি মোটামুটি। তবে ঠিক আছে, কাজের মধ্যে আছি, ভালো লাগছে আর কি। নতুন বছরের শুরুটা বেশ অন্যরকম ভাবেও একটা শুরুর মতো। তো ক্যাবারে আসছে আড্ডা টাইমসের ওয়েব, তো সেটা নিয়ে একটু কথা বলবো। স্বরূপ কেমন এই চরিত্রটা? স্বরূপ এমনিতে দেখতে গেলে খুবই পলিটিক্যালি ড্রিভেন, এবং পলিটিক্যালি ড্রিভেন বললেও কম হবে, পলিটিক্যালি চার্জড একটা মানুষ। কিন্তু স্বরূপ যে চরিত্রটা, মানে আমরা যদি ক্যাবারের টাইম ফ্রেমটুকু দেখি, সেইটাতে একটা মানে অনেকগুলো স্তর আছে স্বরূপের চরিত্রে। মানে সে নকশাল স্বরূপ, সে তোমার প্রেমিক স্বরূপ, সে একজন ওয়েটার স্বরূপ, এবং সে ক্যাপিটালিস্টদের দ্বারা কি বলবো প্রেশারাইজড একজন স্বরূপ। তো অনেকগুলো স্বরূপ আছে। তো সেই ক্ষেত্রে স্বরূপ খুব ইন্টারেস্টিং। মানে শুধুমাত্র পলিটিক্যালি ড্রিভেন বলে দিলে মানে ভুল বলা হবে, কারণ এখানেই সিরিজে একটা রোম্যান্সেরও দিক আছে, একটা সম্পর্কের দিক আছে, একটা কি বলবো একটা অপারেশনের দিক আছে। তো সব মিলিয়ে স্বরূপ খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, এবং আমার মনে হয় এই সিরিজে সবচেয়ে বেশি লেয়ার স্বরূপের চরিত্রেই আছে। মানে যদি ইলিনা এবং মিস্টার শ এবং প্রতীকবাবু, এদের সবার চরিত্রগুলোকে যদি অ্যাকিউমুলেট করি, তাহলে স্বরূপ ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স যার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো স্তর আছে, উইচ ইজ ওয়াই ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু প্লে স্বরূপ আর কি। ক্যাবারেতে আমরা যে ট্রেলারটা দেখেছি, সেখানে স্বরূপকে যেরকমভাবে দেখেছি, সে কোথাও একটা সম্পর্ক চায় এলিনার সঙ্গে। তো সম্পর্কে বিশ্বাস, আমি যদি সত্যম তাকে জিজ্ঞেস করি, তোমার কাছে সম্পর্ক মানে? আমার কাছে সম্পর্ক মানে ভালো জিনিস। মানে সম্পর্কে থাকা মানে ইজ আ ভেরি গুড থিং। মানে ইউ হ্যাভ সামথিং টু হোল্ড অন টু, মানে একটা কিছু আঁকড়ে ধরে রাখার একটা কি বলবো একটা প্রবণতা আছে একটা সম্পর্কে থাকার।
এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষের জীবনে আমার মনে হয়, মানে সেটা সত্যমের জীবনে হোক বা স্বরূপের জীবনে হোক, একটা সম্পর্ককে আঁকড়ে ধরে রাখা এবং সেইখানে নিজের সত্তা না লুজ করে একটা সম্পর্কে টিকে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্বরূপ অ্যান্ড টু সত্যম। আচ্ছা, প্রেমিক স্বরূপ আর প্রেমিক সত্যমদার মধ্যে কি কি মিল রয়েছে? খুব একটা মিল অ্যাকচুয়ালি নেই, কারণ প্রেমিক স্বরূপের মেন বিষয়টা হচ্ছে গিয়ে সে তার একটা জীবন যেটা কাটায় সেই জীবনটা থেকে মাঝে মাঝে মনে হয় সে ওই জীবনটা ছেড়ে ছুড়ে চলে এসে তার প্রেমটা করবে, কিন্তু সত্যমের প্রেম সম্পর্ক পুরোটাই তার মানে বাস্তব জীবনের সাথে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে মানে আমি যেহেতু পার্সোনালি পলিটিক্যাল বলবো না, কারণ আমি পলিটিক্যাল নই, কিন্তু মানে অ্যাক্টিভলি তো কখনো ওই আমি সব ছেড়ে ছুড়ে মানে অ্যাক্টিভলি একটা পলিটিক্স করছি এবং সব ছেড়ে ছুড়ে আমি আমার সম্পর্কের দিকে এগিয়ে যাব, ওরকম আমার জীবনে কোনো সিচুয়েশন তৈরিও হয়নি, আর আমি ওরকম নইও। আমি আমার জীবন, আমার সম্পর্ক, আমার পরিবার, আমার সব কিছু মানে যাতে এক সুতোয় বাঁধা থাকে আমি সেটুকু চেষ্টা করি আর কি। মানে বলা যায় কি মানে ভীষণ ফ্যামিলি পার্সন তুমি? আমি ভীষণ ফ্যামিলি পার্সন বলবো না, বাট আমার চারপাশের মানুষগুলোকে নিয়ে আমার থাকতে ভালো লাগে। মানে এমন না যে আমি বাড়িতে গেলে যে সারাক্ষণ মা বাবার সাথে কথা বলি, সারাক্ষণ দেখি, আমি একাও থাকি, একা থেকে সিনেমা দেখি, সিরিজ দেখি, ম্যাক্সিমাম সময়টাই একা কাটাই, কিন্তু আমার ওই অবলম্বনগুলো আমার দরকার, আমার খুব ভালো লাগে আর কি, মানে যে আছে এরা আমার সাথে, এবং মানে এদেরকে আমি হারাতে চাই না, কারণ মানে দিজ আর দ্য পিপল হু কিপস মি গ্রাউন্ডেড। মানে মানুষ সত্যমকে অনেকটা মাটিতে মানে দাবিয়ে রেখেছে, তো সেইটা খুব প্রয়োজন আমার, বিশেষ করে আমাদের মতন লাইফস্টাইলে, আমাদের মতন জীবনে আর কি। সেলিব্রিটি আমরা যেটা বলি যে সাফল্য পেয়ে যাওয়া এবং একটা জনপ্রিয়তা পাওয়ার পর অনেকেই অনেকটা পরিবর্তন আসে, তো তুমি যেটা মনে করো যে মাটিতে পা রেখে চলাটাই হয়তো জীবনের শেষ লক্ষ্য পর্যন্ত চলতে হবে? একদমই তাই, এবং সেটার বড় বড় এক্সাম্পল আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, বিশাল বিশাল, মানে যারা বিরাট স্টার কিন্তু তাদের মানে তাদের পা এখনো মাটিতে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে মানে এরকম মানে যিশুদা, আবিরদা, এরা তো মানে মাটির মানুষ পুরো, ইনফ্যাক্ট প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা, অনির্বাণদা, এভরিবডি, মানে দে আর ভেরি ভেরি ডাউন টু আর্থ, ভেরি গুড পিপল টু টক টু, মানে এদের সাথে কথা বলে একটা আরাম লাগে। তো মানে আমিও মানে আমার মনে হয় সেলিব্রিটি তো একটা আলাদা সত্তা, ঠিক আছে, কিন্তু মানুষ হিসেবে খুব একটা পরিবর্তন আমার মধ্যেও হয়নি, এবং আমি চাইও না কখনো হোক, কারণ আমি যদি খুব ইন্ট্রোভার্ট হয়ে যাই একটা মানুষ হিসেবে, তাহলে আমার মানে যেহেতু আমি একটা সেলিব্রিটি হয়ে গেলাম বা আমার একটু নাম হয়ে গেল, তাহলে কি হবে, মানুষের সাথে সংযোগটা আমার চলে যাবে, এবং আমার মনে হয় সেটা একজন অভিনেতা হিসেবে খুব খারাপ। অভিনেতা হিসেবে যত মানুষের সাথে আমি ইন্টারাক্ট করবো তত আই উইল গ্রো অ্যাজ অ্যান অ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমার একদম আমি চাই যে আমি যতটা মাটিতে পা রেখে থাকতে পারি ততটাই থাকি আর কি। ইন্ডাস্ট্রিতে কাজ করছো প্রায় 10 বছরের বেশি সময় ধরে, তো ক্যামেরার সামনেও কাজ করেছো, ক্যামেরার পিছনেও কাজ করেছো, তো ইন্ডাস্ট্রি জার্নিটা শুরুটা হয় কিভাবে? শুরু বলতে গেলে অনেক পেছনে চলে যেতে হয়, মানে সেটা একটা খুবই নমিনাল কাজ ছিল, কিন্তু ওখান থেকে সিনেমার প্রতি আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়। সেটা হচ্ছে ক্লাস 10-এ মাধ্যমিক দেওয়ার পর আমার দুই পিসি আর কি, মানে তারা তখন জুনিয়র আর্টিস্টের কাজ করতো ইন্ডাস্ট্রিতে। তো তখন একটা ছবি হয় এবং ওদের প্রচুর লোকজন দরকার হয়। তো আমার তখন মাধ্যমিক শেষ হয়, আমাকে বলে যাবি চ, তো এখন তো কোনো কাজ নেই, চ ঘুরে আসবি, শুটিং দেখবি, টাকাও দেবে। আমি বললাম ঠিক আছে চলো যাই, কি কোনো তো কাজ নেই। তখন প্রিয়তমা বলে একটি সিনেমার শুটিং চলছিল প্রভাত রায়ের, জিদ্দা এবং স্বস্তিকা ছিল এই ছবিতে। ওই সিনেমার একটা গানের সিকোয়েন্সে আমরা সবাই মিলে বাসে করে জুনিয়র আর্টিস্ট হয়ে গেছিলাম আর কি। তো সেইখানে কিন্তু 2 দিন ধরে গানটা শ্যুট হয়েছিল, এবং ওই যে একটা শ্যুটিংয়ের যে ব্যবস্থাপনা, যে তামঝাম, ওইটা দেখে আমার খুব খুব ইন্টারেস্টিং লেগেছিলো ওই ছোটো বয়সেই। তারপর ভবিষ্যতে হেমলক সোসাইটিতে একটা মানে নিজের থিয়েটারের দলের একটা কাজের জন্য আমরা শ্রীজিদ্দার কাছে গেছিলাম, আমি আর আমার এক বন্ধু অনিন্দ, আমার দলের। তো তখন হেমলক সোসাইটির শুটিং চলছে, আমরা ফ্লোরে গেছিলাম, আমাদের বলেছিল তোরা পাঠ কর, আমরাও ঢুকে গেছিলাম। ওটাও জুনিয়র আর্টিস্টেরই পার্ট ছিল, কিন্তু তখন এখন অনেক রাত গানটার শুটিং ছিল, তো সারা রাত ধরে শুটিং হয়েছিল, খুব মজা লেগেছিলো মানে আমার ওটা করে। তো তারপর থেকে শুটিংয়ের স্পেসে থাকবো, এই বিষয়টা আমার খুব মনে হয়েছে যে আমার ভালো লাগবে, মানে আই উইল বি ভেরি হ্যাপি ইফ আই স্টে ইন আ
স্পেস যেখানে শুটিং হচ্ছে আর কি। তো তারপর তো সৃজিতদার সাথে অ্যাসিস্টিং, বিশাদার সাথে অ্যাসিস্টিং, অভিনয়, আবার অ্যাসিস্ট, আবার অভিনয়, এরকম করতে করতে এখন ফাইনালি অভিনয়তে গিয়ে ঠেকেছে ব্যাপারটা। তো এরমভাবেই আর কি শুরু। আচ্ছা, এই যে তুমি যেটা বলছিলে যে এই অ্যাসিস্ট করতে করতে আবার অভিনয় আসা, বরাবরই মানে কোনটা ইচ্ছে ছিল, যে এই শুটিংয়ের অ্যাটমসফিয়ারটাতে থাকবো নাকি অভিনয় করব? না না, অভিনয় করবো ওয়াজ মাই প্রাইমারি প্ল্যান আর কি। মানে সেই কারণেই থিয়েটারে ঢোকা, থিয়েটার করা এত বছর ধরে, এবং অভিনয়টা করব সেটাই প্ল্যান ছিল। এবং যখন ফাইনালি ধনঞ্জয় বলে একটা সিনেমাতে যখন আমি একটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পাই, তখন মনে হয় যে না, এবার আমি অ্যাসিস্টিং ছেড়ে দেবো। কারণ তখন অলরেডি অনেকগুলো ছবিতে, তখন অলরেডি 5টা না 6টা ছবিতে অ্যাসিস্ট করে ফেলেছি, এবং বিভিন্ন রকম ছবিতে অ্যাসিস্ট করেছি। তো আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো যে বাংলা ছবি বা একটা ছবি কীভাবে নির্মিত হয় বা কীভাবে সেটার প্রসেসটা পুরোটা। তো তখন মনে হয়েছিল এবার একটু অভিনয় কনসেন্ট্রেট করা উচিত। তো তখন বহুদিন হয়েছে এরকম, মানে মানে একটা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি, মানে আর মানে যে পরপর পেতে থাকবো এমন তো কোনো ব্যাপার নেই, আমাদের এতটাই আনসার্টেন। তো তখন এরকমও হয়েছে, মাসের পর মাস বসে আছি, আবার কোনো কাজ এলো, আবার তখন আড্ডা টাইমসের ঘোস্তানা বলে একটা সিরিজ করি, কিছুদিন পর প্রায় বছর খানেক পর, 1 বছর প্রায় বসেছিলাম। তো এরকম করে আস্তে আস্তে টুকটুক করে ছোটো 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 পাঠ করতে 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 ফাইনালি গিয়ে এখন একটা জায়গায় পৌঁছেছি আর কি। বল্লভপুরের রূপকথা তোমার অভিনয়ের রূপকথাটাকে কি অনেকটা পরিবর্তন করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে বল্লভপুরের রূপকথার মতন একটা কাজ, মানে আমার মনে হয়, মানে সেটা বল্লভপুরের রূপকথাও না হতে পারে, মানে যেটা যার ক্ষেত্রে যেরকম হোক আর কি। মানে কিন্তু এরকম একটা কাজ সব অভিনেতার জীবনে খুব গুরুত্বপূর্ণ। তাহলে মানে এই যে আমাদের যে একটা একটা স্ট্রাগল, দীর্ঘদিনের স্ট্রাগল, সেইটাতে যে আমাদের মানে যে কনফিডেন্সের ক্ষয়টা হয়, ঠিক আছে, আমরা তো তাও থিয়েটার করি, আমাদের তাও একটা সুযোগ আছে যে আমরা 3 মাসে 4 মাসে একটা নাটক করলাম বা রিহার্সাল করলাম, তো সেই ক্ষেত্রে সেইখানে একটা রেজুভিনেশনের একটা চান্স আছে। কিন্তু যারা একদমই থিয়েটার করে না কিন্তু বহুদিন ধরে অভিনয়ে স্ট্রাগল করে যাচ্ছে, তাদের কাছে ব্যাপারটা ভীষণ ফ্রাস্ট্রেটিং হয়ে ওঠে। এবং সেই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে ওরকম একটা কাজ একটা মানুষকে বিরাট কনফিডেন্স দেয়, এবং সেই কনফিডেন্সটা একজন অভিনেতার খুবই প্রয়োজন। এবং বল্লভপুর রূপকথা আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছে। মানে আজকে যে আমি স্বরূপের মতন চরিত্র করছি, সেটার অনেকটাই দায়ী হচ্ছে কি সেই কনফিডেন্সটা। কারণ একটা টাইমে আমার সত্যি মনে হতো আমি পারবো তো, আমি মানে যদি আমাকে একটা ভীষণ কঠিন চরিত্র দেওয়া হয়, ভীষণ ফিজিক্যালি মেন্টালি স্ট্রেসিং একটা চরিত্র দেওয়া হয়, তাহলে আমি সেটা পারবো তো। সারাক্ষণ এই কোয়েশ্চেনটা মাথায় চলতো। এখন চলে হচ্ছে গিয়ে যে চরিত্র পেয়ে গেছি, এবার আমার দায়িত্ব সেটাকে আমার মতন করে করার, এবং সেই কনফিডেন্সটুকু পেয়েছি আমি অ্যাটলিস্ট। এই যে এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, কিন্তু এই যে মুখ্য চরিত্রে আসা এবং জনপ্রিয়তাটা পাওয়া, এটা পেতে কি অনেকটা সময় লেগেছে? অনেকটা সময় লাগে। সময়ের থেকেও বেশি ধৈর্য লেগেছে। সময়টা না এমনভাবে বেরিয়ে যায় বোঝা যায় না, কিন্তু ধৈর্যটা মনে থেকে যায়, মাথায় থেকে যায় যে আর কতদিন। কিন্তু আমার মনে হয় আমার এটা মানে মানে আমার পরবর্তীকালে যারা অভিনয় করতে আসবে বা করতে চায়, তাদের কাছে আমার একটাই যে মানে ধৈর্যটা হারালে চলবে না। মানে ওই যে হচ্ছে না ধর আর করবো না, এই বিষয়টা যেন না আসে। মানে যদি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্ট, তাহলে তোমাকে ধৈর্য ধরতেই হবে। কারণ মানে শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, মানে এন্টায়ার ওয়ার্ল্ডে যে কোনো ইন্ডাস্ট্রি খুব রুথলেস একটা জায়গা। সেখানে তোমাকে তোমার জায়গা করাটা, এবং মানে যদি সেরকম কোনো মানুষ থাকে যে তোমাকে সেই জায়গাটা করে দিচ্ছে, সেটাকে মানে আষ্টে পৃষ্ঠে নেওয়াটা, এটা আমাদের কাজ। এবং এই ধৈর্যটা ধরতেই হয়, এটা শিল্পী হিসেবে আমাদের কাজ, শুধুমাত্র অ্যাক্টর না, যে কোনো শিল্পীকে এই ধৈর্যটা ধরতে হয়। কারণ আর্ট তো ওরমভাবে মানে চাকরির মতন ব্যাপার নয়, এটাকে নারিশ করতে হয়, করতে হয়। তো সব কিছুর ক্ষেত্রেই একটা ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্ট আর কি। তুমি পার্শ্ব চরিত্র বহু অভিনয় করেছো এবং প্রত্যেকটা চরিত্রে যে পরিমাণ গুরুত্ব ছিল, তো সেক্ষেত্রে যদি বলি যে বল্লভপুর আসতে যতটা সময় লেগেছে, যদি বল্লভপুর তোমার অফার পেতে আরও বেশ কিছুটা বেশি সময় লাগতো, তাহলে তুমিও কি কোনো সময় ধৈর্যটা ধরে রাখতে পারতে? কারণ এতগুলো বছর হয়ে গেছে কাজ করছো, সেক্ষেত্রে মুখ্য চরিত্রে আসতে অনেকটা বেশি সময় লেগেছে সেভাবে দেখতে গেলে। না, আমার মনে হয় আমি ধৈর্যটা ধরে ফেলতাম। কারণ আমার যেহেতু সময়টা এতটা, আসলে এই ফ্রাস্ট্রেশনগুলো আসে ঠিক 3-4 বছরের মাথায়, মানে 3-4 বছর হয়ে গেল। এবার আমার যেহেতু সেই সময়টাও পেরিয়ে গেছিলো, মানে আমার শুধু তখন মনে হচ্ছে যে মানে কখন আসবে এরকম একটা সুযোগ।
সেটার জন্য যে আমি বসে আছি বা আমি কোনো কাজ করছি না এমন নয়, আমি রেগুলারলি থিয়েটার করেছি, করেছি, সবই করেছি, কিন্তু আমার কোথাও গিয়ে একটা ভরসা ছিল যে একটা কাজ তো আসবে। কিন্তু বল্লভপুরের অফার যখন এসেছিলো তখন অনির্বাণদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাতে এটা হয় নাকি, তুমি চরিত্র কেন আমাকে দিচ্ছ, আমি পারবো থরি না এত বড় একটা চরিত্র। বললো তুই পারবি সেটা আমি জানি, এবার তুই বল তুই করতে চাস কিনা। আমি বললাম চাই তো অবভিয়াসলি করতে, কেন করবো না, এরকম তো হ্যাঁ এরকম সুযোগ আসে না। বললো ঠিক আছে তাহলে আমার ওপর ভরসা কর, ঠিক হয়ে যাবে। এবং এরকম একটা মানুষকে পাওয়াও তো একটা ভাগ্যের ব্যাপার, যে এতটা কনফিডেন্ট, একজন ধরে নিলাম মানুষের কাছে নিউ কামার, সাধারণ জনগণের কাছে নিউ কামার, তো তার কাছেও তো এরকম একটা পাওয়া, এরকম একটা কনফিডেন্স পাওয়াটাও একটা বড় ব্যাপার। তো অ্যান্ড এই সময়টা তো লাগতোই, এবং আমার মনে হয় যদি বল্লভপুরের রূপকথা আর 2-3 বছর পরেও হতো তাহলে আমি ওয়েট করে যেতাম। ভিক্টর ব্যানার্জির সাথেও কাজ করেছো তুমি, তো সেটাও একটা অভিজ্ঞতার ঝুলিতে রাখার মতো একটা। ভিক্টর ব্যানার্জির সাথে কাজ করে, হ্যাঁ অভিজ্ঞতার ঝুলিতে তো অবভিয়াসলি এটা থেকে গেল আমার জীবনে একটা পার্ট হিসেবে। বিশেষ সিন আমার ছিল না ভিক্টর ব্যানার্জির সাথে, কিন্তু ওই 1-2 দিন শুটিং করেছি। খুব একটা যে ইন্টারাকশনও হয়েছে এমন না, যতটা অনুষাদির সাথে বা আবিদ্যার সাথে ভিক্টর ব্যানার্জির সিন ছিল আমার অতটা ছিল না। কিন্তু ওই 2 দিন আমার খুব মনে থাকবে, লোকটার প্রেজেন্স, লোকটার একটা কি বলবো, এত বছরের যে একটা উইজডম থাকে তো একটা মানুষের মধ্যে এত বছর কাজ করার, সেই উইজডমটা ওনাকে দেখলেই বোঝা যায়। তিনি যখন ফ্লোরে আসেন সবাইকে গ্রিট করেন হরি ওম বলে, এবং একটা ভীষণ পয়েস্ট, ওরকম সুন্দর দেখতে, ধবধবে গায়ের রং এরকম, এবং শুধুমাত্র টলিউডে তো নয়, বলিউড, হলিউড সব জায়গায় ভিক্টর ব্যানার্জির একটা বিরাট প্রস্তার আছে। তো যখন চোখের সামনে দেখেছি তখন আমার ভীষণ না, এবার সো স্টারস্ট্রাক যে আমি গিয়ে নিজের সাথে আলাপ করবো, স্যার আমি এই সিনেমায় পাঠ করছি, আপনার সাথে খুব একটা শুটিং নেই, কিন্তু ভেরি হ্যাপি দ্যাট, এই কথাগুলো আর গিয়ে বলতে পারিনি আর কি, কিন্তু আমি দূর থেকে বসে বসে দেখেছি। এবং এরকম বয়সে এসে একটা মানুষ কাজ করছে, সেটা আমাদের ক্ষেত্রে সৌমিত্রবাবুও ছিল, দ্বিজেন স্যার ছিলেন, সবাই ছিল যারা এরকম ওদের ইন্সপিরেশনের মতন, এরা যে আমাকে ওই বয়সটা গিয়ে এতটা কনফিডেন্স নিয়ে এবং এই অরাটা নিয়েই কাজ করতে হবে আমাকে, তো মনে থেকে যায়, এগুলোই থেকে যায় যে দিস ইজ আওয়ার কি বলবো ড্রাইভ টু ওয়ার্ক বেটার অ্যান্ড ওয়ার্ক মোর আর কি। বহু পার্শ্ব চরিত্র করেছো এবং মুখ্য চরিত্র তোমাকে দেখেছি, এখন যেরকম যে ধরনের চরিত্রের অফার তোমার কাছে আসবে সেক্ষেত্রে কি একটু বাছাই করে নেবে যে চরিত্রের গুরুত্ব কতটা রয়েছে বা তোমার প্রেজেন্স কতটা থাকবে সেখানে? হ্যাঁ একটু তো বাছাই করতেই হবে এবার, কারণ সব কিছুতে হ্যাঁ করে দেওয়াটা এখন খুব মুশকিল। চরিত্র হিসেবেই বাছাই করছি, আমি অত ফিল্টার করছি না যে কোন হাউস করছে, কে ডিরেক্টর, আমার কাস্টে কারা কারা আছে, অত কিছু হয়তো দেখছি না, কিন্তু নিজের চরিত্রটা যাতে ভালো হয় এবং এইটুকু মেক শিওর করা যে যারা করছে ছবিটা তারা দে আর ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য ফিল্ম, দে আর ভেরি প্যাশনেট অ্যাবাউট রিলিজিং দি কন্টেন্ট, সেইটুকু যদি আমি দেখি, সেইটুকু ড্রাইভ যদি তাদের মধ্যে দেখি এবং নিজের চরিত্রটা যদি বেটার দেখি, আমার ছোট বড়টা খুব একটা ম্যাটার করে না, কিন্তু ইম্প্যাক্টফুল হলে আমার খুব, যেমন ব্যোমকেশ দুর্গ রহস্যতে আমার চরিত্রটা খুব একটা বড় চরিত্র ছিল না, কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইম্প্যাক্টফুল, ওটা খুব আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ বল্লভপুরের রূপকথায় একটা নায়কোচিত চরিত্র এবং একটা কমেডি থেকে বেরিয়ে এসে ডিরেক্ট ভিলেনের পার্ট করা একটা, তো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি আর কি, আমি নিজের থেকে চেয়েছিলাম যে এরকম একটা কিছু আসুক আমার কাছে এবং আমি এরকম কিছুই একটা করবো। সো দ্যাট অফার কেম অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে আমি চরিত্রটা করতে পেরেছি। খুবই স্বল্প দৈর্ঘ্যের চরিত্র, কিন্তু আমার কাছে খুব ইম্প্যাক্টফুল মনে হয়েছিল। হেমলক সোসাইটি তোমার প্রথম কাজ, সেইভাবে বড় পর্দা নিজেকে প্রথম দিন দেখার, স্ক্রিনিং প্রিমিয়ার তো হয়, তো সেখানে নিজেকে দেখা সেটা কেমন ছিল? সেটা খুব ভালো ছিল, দেখো তখন তো আর এক্সপেকটেশন তেমন কিছু ছিল না যে বিরাট পাঠ করব বা কিছু, কিন্তু ওই প্রিমিয়ারে ডেকেছিল আমাদের, যেহেতু সৃজিতদা আমাদের নাটক দেখতে আসতো এবং আমাদের খুব ভালোবাসে আর কি, সৃজিতদার টিমে যে চিফ ছিল সৌম্যদা, তো তখন হেমলক ও হি মেড শিওর যে আমরা যাতে পাই, প্রিমিয়ারের পাস পাই, এবং আমার মনে আছে হেমলক সোসাইটির প্রিমিয়ারের পাসটা ছিল, এখন তো সব হোয়াটসঅ্যাপে যায়, এখন আর কোনো ফিজিক্যাল কিছু নেই, তখন হেমলক সোসাইটির পাসটা ছিল একটা দেশলাইয়ের বাক্স এত বড়, ঠিক আছে, ওটার উপর হেমলক সোসাইটি লেখা, ওটা এখনও আছে আমার বাড়িতে। কিন্তু ওই প্রথমবার ওই
ওই 5 সেকেন্ডের জন্য দেখলাম, 3 সেকেন্ডের জন্য দেখলাম, এই বেরিয়ে গেলাম। ওরা দেখতে খুব মানে বড় স্ক্রিন তো, মানে এদিক থেকে ওদিক হেঁটে যাচ্ছি, মানে একটা বিরাট ব্যাপার ছিল আমার কাছে, দারুণ লেগেছিল। এবং মানে ওই নিজেকে বড় স্ক্রিনে দেখার পর মানে আরও সেই ইচ্ছেটা জাগে যে না আরও বেশিক্ষণ ধরে দেখতে চাই, আরও বেশিক্ষণ ধরে দেখতে চাই। তো সেটা আই গেস একটু হলেও ফুলফিল হয়েছে আর কি। ইন্ডাস্ট্রিতে নতুন অভিনেত্রীদের আনাগোনা লেগেই থাকে, তো প্রচুর অভিনেতা আমরা পাই এবং এখন ওটিটির মাধ্যমে আরও অনেক নতুন নতুন অভিনেতাদের পাচ্ছি। সেক্ষেত্রে যদি বলি যে টিকে থাকার লড়াইটা কঠিন। হ্যাঁ, খুব কঠিন। এবং টিকে থাকার লড়াইটা না, মানে আমি বলছি যে একটা একটা হেলদি জায়গায় থাকাটা ইজ মোর ইম্পর্টেন্ট। মানে আমি দেখেছি, মানে আমি নাম করতে চাই না বা আমি কারোর কুনামও করতে চাই না, কিন্তু আমি দেখেছি যে অনেক সময় না কম্পিটিশানটা একটা খুব খুব খারাপ দিকে চলে যায়। কিন্তু আমার বিশ্বাস, মানে আমার সমসাময়িক যারা, তাদের সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব। আমি জানি যে এরাই আমার কম্পিটিশন, ঠিক আছে। যেমন ইন্ডাস্ট্রিতে আমার খুবই কম বন্ধুর মধ্যে একজন হচ্ছে সুহত্র, ঠিক আছে। এবং সুহত্র আর আমি খুবই ভালো বন্ধু। অনিন্দ সেনগুপ্ত, এক্সিকুয়েলস টু প্রেমের, তো ও আমার খুবই ভালো পরিচিত বন্ধুত্ব আছে। এবং এই মানে এই ব্যাচ অফ অ্যাক্টার্স, ঠিক আছে, এবং আমাদের কম্পিটিশানটাও খুব হেলদি। মানে আমরা একই পার্টের জন্য অডিশন করি, আমরা একই পার্টের জন্য মাঝে মাঝে সিলেক্ট হই। যেমন আড্ডা টাইমসে রাগের কাজটা নন্দিনীতে আমাকে প্রথমে বলা হয়েছিল, তারপর আমি করতে পারিনি, সেটা সুহত্র করেছে। এইখানে যেমন প্রথমে সুহত্রর কথা ভাবা হয়েছিল, সুহত্র করতে পারিনি, আমি করেছি। তো এই যে, কিন্তু সেটা নিয়ে যে কারুর আক্ষেপ আছে বা ইয়ে আছে, যা ও করে নিল আমি করতে পারলাম না, আমার মনে হয় না এটার আমাদের মধ্যে কাজ করে। কিন্তু এটা একটা টাইমে বহু মানুষের মধ্যে কাজ করতো। এবং আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, এখন ওই কম্পিটিশানটা না মানে ভীষণ চোখে পড়ে যায়। এবং সেটা যদি নিজের মনের ভেতর থেকে সেই খারাপ কম্পিটিশানটাকে আমরা মানে যত বেশি ওগুলো পুষে রাখবো, সেগুলো আমাদের সমাজ মাধ্যমে আরও বেশি করে ইয়ে থাকবে। তাই জন্য মনের ভেতর থেকেই মানে আমি অ্যাটলিস্ট খুব ক্লিন যে আমার কম্পিটিশান আছে, অবভিয়াসলি দে আর মাই কম্পিটিশন, বাট মানে ইট শুড বি আ হেলদি কম্পিটিশন। দে শুড বি আমি যাতে তাদের সাথে দেখা হলে কিরে কেমন আছিস বলে চলে না যাই, মানে আমি তাদের সাথে দাঁড়িয়ে যাতে 4টে গল্প করতে পারি, একটু চা খেতে পারি, আড্ডা মারতে পারি, এইটুকু যাতে আমার সবার সাথে সম্পর্ক থাকে, আমি এটুকু আই মেনটেন আর কি। বড় পর্দায় আমরা নায়ক হিসেবে যাদের দেখে এসেছি এবং যাদের বলা যা দেখানো হয়েছে, তাদের একটা ফিজিক্যাল গঠন থাকে যে এইভাবেই দেখতে আমরা অভ্যস্ত, কারণ আমাদের দেখানো হয়েছে। তাই সেক্ষেত্রে প্রথম যখন অনেকেই তোমাকে দেখেছি আমরা, তো তবু সেই চরিত্রটাতে এত ভালো লেগেছে যে অনেকে ভূপতিকে দারুণ প্রশংসা করেছে। তো সেক্ষেত্রে নায়কের কি সেভাবে কোনো সংজ্ঞা রয়েছে বা গঠন রয়েছে, তোমার কি মনে হয়? দেখো, নায়কের একটা সংজ্ঞা তো আমরা তৈরি করেছি, সত্যি কথা বলতে, ঠিক আছে, যেটা দেখে এসেছি। কিন্তু যদি প্রোটাগনিস্ট দেখি, একটা ছবির প্রোটাগনিস্ট দেখি, সেইটার সংজ্ঞা কিন্তু নেই। মানে আজকে ধরো বগলা মামায় প্রোটাগনিস্ট হচ্ছে গিয়ে খরাজ মুখার্জি, তার তো চেহারা আমরা জানি, মানে খরাজদার কীরকম চেহারা। আজকে ভূপতির জন্য অনির্বাণদা চেয়েই ছিল আমার এই চেহারাটা, মানে একটু গাল ফলা থাকবে, একটু ভুঁড়ি থাকবে, কিন্তু কোথাও গিয়ে একটা ভেঙে পড়া একটা দারিদ্রতা, হ্যান ত্যান, এইগুলো। তো সেটা আমার মধ্যে পেয়েছিল। তো মানে চরিত্র যদি থাকে তাহলে সেটার কোনো ডিমান্ড নেই ফিজিক্যালিটির দিক থেকে। কিন্তু আজকে যদি আমি আজকে ধরো জিদ্দা বা দেবদার যেই ধরনের সিনেমা করছে বা আগে করেছে, সেরকম কিছু ওরকম হিরো বলি, সেই হিরোইক কিছু করতে গেলে আমার মনে হয় যে একটু দরকার, মানে ওই প্রেজেন্সটা না হলে তৈরি করা যায় না। মানে মানুষ হিরো দেখে মানুষ কি বলে যে আমি এর মতন হতে চাই, দুটো জিনিস কাজ করে, যে আমি এর মতন হয়তো কোনোদিনও হতে পারবো না, আরেকটা হচ্ছে কি আমি এর মতন হতে চাই। কিন্তু তুমি চরিত্রাভিনেতা বা যদি একটা প্রোটাগনিস্টের কোনো চরিত্র থাকে, সেই চরিত্রটাকে তুমি আরামসে বলতে পারবে যে এই তো এ তো আমার পাশের বাড়িতে থাকে, এ তো আমার মামার মতন, এ তো আমার জেঠুর মতন, বা এই তো আমার ভাইয়ের মতন। তো ওইটা ইজ আ ডিফারেন্স, মানে দের ইজ আ প্রোটাগনিস্ট অ্যান্ড দের ইজ আ হিরো। ইফ ইউ হ্যাভ টু বি আ হিরো, তাহলে একটু হলেও ওই প্রেজেন্সটা দরকার। মানে আজকে জিদ্দাকে আমিও সামনে দেখলে মানে যে রূপটা হেঁটে যায়, মানে ওটা খুব ঈর্ষণীয় একটা রূপ, মানে ওরা ইউ ক্যানট ডিনাই দ্যাট, এবং ওই প্রেজেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমরা সাধারণ পরিবারে যেটা দেখি যে 10টা-5টা ডিউটি করবে ছেলে, বা পড়াশোনা করে চাকরি করবে, তো সেরকম থাকে। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে থিয়েটার, অভিনয়, এই সবচেয়ে বেশি সমর্থনটা কার থেকে পেয়েছিলে? সবার থেকে অনেককে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তার জন্য। আমার মানে আমার পুরো পরিবারই থিয়েটারের সাথে যুক্ত, মানে আমার বাবা দাদা দুজনেই।
সো বাবা একটা টাইমে রেগুলার টেলিভিশন করতো, সেটা ছেড়ে ব্যবসায় মন দিতে হয়েছে। দাদা থিয়েটার করে এখনো, বাবাও করে। দাদাকে একটা টাইমে চাকরি করতে হয়েছে। মানে যেহেতু আমি বাড়ির ছোট ছেলে, কোথাও গিয়ে মানে কখনো ওরা এটা বলেনি এমন না যে এবার সব কিছু ছেড়ে চাকরি কর, কিন্তু ওরা সেই প্রেশারটা কোনোদিনও দেয়নি যে কালকে থেকে তুই যদি আর এইসব নিয়ে ভাবিস তাহলে তোর সাথে সম্পর্ক দেখ। দে আর ভেরি সাপোর্টিভ, মাই ফ্যামিলি ইজ এক্সট্রিমলি সাপোর্টিভ অফ মাই ওয়ার্ক। অ্যান্ড ওরা সবাই জানি না ভরসা করেছে কি না জানি না, কিন্তু এখন একটু হলেও ভরসা করে যে না ও কিছু একটা করতে পারবে আর কি। যেহেতু পরিবারের অনেকেই অভিনয়ের সাথে যুক্ত ছিল, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে আসাটা, তাদের কোনো যোগাযোগের মাধ্যম কি তোমার প্রয়োজন হয়েছে? না না না, তাদের কোনো যোগাযোগ নেই তো কি আর মানে মাধ্যম হবে আর কি। মানে মানে বাবা এত বছর আগে সিরিয়াল করেছে যে মানে সেই বাবার কন্ট্যাক্টগুলো আর মানে এখন আর এক্সিস্ট করে না, চেঞ্জ হয়ে গেছে সেগুলো। মানে বাবা কাজ করেছে যিশু দাশগুপ্ত, বিষ্ণুপাল চৌধুরী এদের সাথে, মানে তারা এখন এক্সিস্টই করে না। তো সেই ক্ষেত্রে মানে আমি কারুর ওরম মানে সাপোর্ট, মানে আমার পারিবারিক দিক থেকে কারুর সাপোর্টে যে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি ওরকম একদমই নয় আর কি। এত দিনের অভিনয় জীবনের যা যা সঞ্চয় করেছো, তো তার মধ্যে থেকে যদি একটা ভালো অভিজ্ঞতা এবং একটা খারাপ অভিজ্ঞতা বলতে বলি, কি বলবে? ভালো অভিজ্ঞতা, সবচেয়ে ভালো অভিজ্ঞতা বলতে গেলে দুটো ছবির কথা মনে পড়ে। সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে নিরন্তর বলে একটি ছবি, ঠিক আছে, সেটা চন্দ্রাশিস রায়ের ডিরেকশনে। সেখানে আমি বুম্বাদার সাথে টুকটাক পাঠ করেছি তার আগে। মিশর রহস্যতে একটা ছোট্ট পাঠ করেছিলাম, অ্যাসিস্ট করেছি বুম্বাদার এগেনস্টে, মানে বুম্বাদার ছবিতে কাজ করেছি। কিন্তু নিরন্তরে আমি আর বুম্বাদা প্রায় 9 দিন টানা একসাথে নর্থ বেঙ্গলে কাটিয়েছিলাম, মানে শুধু আমি আর বুম্বাদাই অভিনেতা ছিলাম। তো সেই সময়টা খুব ভালো কেটেছিল এবং সেই ছবিটাও আমার খুব প্রিয় একটা ছবি, বুম্বাদাও বলে যে তার খুব প্রিয় একটা ছবি। সেটা একটা ভালো বল্লভপুরের রূপকথা, অবভিয়াসলি দি এন্টায়ার এক্সপিরিয়েন্স, মানে ফ্রম দ্য টাইম আই গট দ্য কল যে তুই এই পার্টটা করবি থেকে আজকের দিনে দাঁড়িয়েই 1 বছর আগে বল্লভপুরের রূপকথা হল থেকে উঠেছিল, মানে মানে লাস্ট শো হয়েছিল 87 দিন চলার পর। সো এই যে মানে আজকের দিনটা, মানে 1 বছর আগে আজকের দিনটা অবধি এই সময়টা খুব মজার ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু নতুন নতুন হয়েছে জীবনে। আর খারাপ বলতে গেলে মোস্টলি রিজেকশনের খারাপ লাগাগুলো খুব একটা বেশি নয়। খারাপ লাগাগুলো হচ্ছে গিয়ে এডিটে চপ হয়ে যাওয়াটা, ওইটা অনেকগুলো ছবিতেই হয়েছে। সেইটা খুব খারাপ লাগা তৈরি হয়েছে সেগুলো থেকে, কিন্তু সেই খারাপ লাগাগুলো ওভারকামও করে ফেলেছি, মানে সেগুলো ম্যাটার করে না এখন আর। পর্দার রাজা এখন বাস্তবের রানী পেতে চলেছে থিয়েটার থেকেই আলাপ বোধহয় শাশ্বতীর সাথে। থিয়েটার থেকে মানে হ্যাঁ, স্কুলে একটা থিয়েটার করতে গেছিলাম, মানে আমি কলেজে পড়ি তখন ও স্কুলে পড়ে, তো সেইখান থেকে আলাপ। তারপর আমার থিয়েটারের দল জয়েন করে এবং তার কিছু বছর পর থেকে প্রেম এবং এখন ফাইনালি গিয়ে বিয়ে। দীর্ঘদিনের একটা সম্পর্ক, তো দীর্ঘদিনের সম্পর্ক, 8 বছরের সম্পর্ক একটা। কখন ডিসিশন হলো যে এবার পার্মানেন্টলি? হলো মেইনলি হচ্ছে কি, যখন আমি দেখলাম যে বল্লভপুরের রূপকথার পর থেকে একটু কাজ পাচ্ছি এবং আমার ফাইন্যান্সিয়াল দিকটা একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে। আমি বলছি না এখনও চলে গেছে, কারণ ফাইন্যান্সটা তো একটা বিরাট বড় ব্যাপার, মানে বিশেষ করে আমাদের মতন ফ্যামিলিতে, আমি তো বিরাট বড় লোক ফ্যামিলি থেকে বিলং করি না। তো যখন দেখলাম একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে এবং মনে হলো যে এটাই ঠিক সময় এবার করে ফেলার আর কি। মানে কারণ যদি আমি মানে এটার অপেক্ষা করি যে আমি বিরাট বড় লোক হয়ে যাব, বিরাট বাড়ি বানাবো, গাড়ি করব, তারপর ওইটা না হয় না। মানে ইউ হ্যাভ টু মানে টেক দ্য লিপ অফ ফেথ, মানে হয়ে তো যাক, তারপর বাকিটা একসাথে করে নেবো আমরা। একেবারে বাঙালি মতেই কি বিয়ে হচ্ছে? একদম একদম বাঙালি মতে, বাঙালি হিন্দু মতে বিয়ে হচ্ছে। কারণ বিয়েটা না খুব একটা আমাদের ওপর ডিপেন্ড করে না, পরিবার। আমি আগেও একটা জায়গায় বলেছি যে ইটস লাইক মানে প্রোডাকশন হচ্ছে কি ওরা, পরিবার হচ্ছে কি প্রোডাকশন, ডিরেক্টর সব ওরা, আমরা হচ্ছে কি অভিনেতা। ওখানে আমাদের কল টাইম দেয় যে 7টায় লগ্ন, গিয়ে বসে পড়ো, আমরা গিয়ে বসে পড়ি, এটাই হচ্ছে। এখনো তো দায়িত্বগুলো মানে ভাগাভাগি হয়নি, এখন পুরোটাই যতদিন বিয়েটা চলছে ততদিন পরিবারের বেশিরভাগ দায়িত্ব নাকি? হ্যাঁ, পরিবারেরই ম্যাক্সিমাম দায়িত্ব, এবং ঠিক আছে, মানে ওরা বেটার জানে। আমি তো আগে বিয়ে করিনি, তো আমি ঠিক জানি না, ওরা বেটার জানে, ওরাই করুক। কয়েকটা জিনিস অবভিয়াসলি মানে আমার কিছু মতামত তো লাগেই, তো সেগুলো ঠিক আছে, সেগুলো তো কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। তো শেষ করবো, শেষের নতুন জীবনের শুভেচ্ছা তো রইলো, এবং ক্যাবারে আসছে 26 তারিখ, তো তোমার দর্শকদের এটাই বলবো যে ক্যাবারে খুবই ইন্টারেস্টিং একটা কাজ, উৎসবদার ডিরেকশনে আড্ডা টাইমসে আসছে। উৎসবদা খুবই ভালো একজন ডিরেক্টর, একজন এক্সপিরিয়েন্স ডিরেক্টর,
আমার পার্সোনালি কাজ করে খুব ভালো লেগেছে, কারণ স্বরূপের চরিত্র যে দিকগুলো আছে সেগুলো আমি কোনোদিনও আগে এক্সপ্লোর করিনি। তো দিস ইজ মানে কি বলবো, একটা ইউনিক চরিত্র করেছি। তো আশা করি সবাই দেখবেন, প্লিজ দেখুন। আড্ডা টাইমসে 26শে জানুয়ারি থেকে স্ট্রিম করবে ক্যাবারে। দেখে জানান কেমন লাগলো, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, ব্যাস।